হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছে নতুন একটি পর্ব। আজকে এই মুহূর্তে রয়েছি কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে, যা বর্তমান নাম নূর সুলতান। তো আজকে চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর কয়েকটি জায়গা আপনাদের ঘুরে দেখানোর জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। এই মুহূর্তে রয়েছে আস্তানা, আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল। আর আস্তানাতে আজকে আমাদের অফিসিয়ালি দ্বিতীয় দিন। আজকে আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে অভিজ্ঞতাগুলো শেয়ার করব। তো চলুন, আর এখন আমরা এখান থেকে ট্যাক্সি ডেকে ইয়ান্ডেক্স ট্যাক্সি ডেকে চলে যাব প্রথম স্পটে। তো চলে এসেছি আজকের দিনের প্রথম ট্যুরিস্ট প্লেসে। এটা যে সামনে দেখতে পাচ্ছেন যেটা, এটার নাম হচ্ছে বাইতারিক বা বেইতারিক এরকম বলে, ওদের ভাষাটা বুঝতে একটু সমস্যা হয়। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, যে ডানে দেখুন আপনারাও, এইটা হচ্ছে এই আস্তানা শহরের সবচেয়ে পশ এরিয়ার মধ্যে একটি। এখানে যে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মিনিস্ট্রি অফিস। তারপরে ডান পাশে দেখুন বড় বড় বিল্ডিং, আর বিশেষ করে এই পাশটা অনেক বড় বিল্ডিং। এবং এই কাজাকিস্তানের এই আস্তানা শহরের ম্যাক্সিমাম জায়গাগুলোই ডেভেলপ করা, বাট এই এরিয়াটা সবচেয়ে পশ। এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের অফিস আছে, অনেক সরকারি স্থাপনা আছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা খুবই আইকনিক জায়গা। যারা আস্তানাতে আসেন এই জায়গাটা তো অবশ্যই ভ্রমণ করেন। আর এই জায়গাটাতে দিয়ে যদি আপনারা সার্চ দেন আস্তানা দিয়ে, তাহলে এই জায়গাটা সবার আগে আসবে। তো এটা হচ্ছে আস্তানার আইকনিক জায়গা, বাইতারিক বলে। তো এই পার্ক ধরে আমরা সামনে যাব। অবজারভেশন ডেস্ক আছে উপরে, একদম উপরে। ওখানে গেলে খুব সুন্দর একটা শহরের ভিউ পাওয়া যায়। এই বিল্ডিংটা কিন্তু 2002 সালে 10ই অগস্ট উদ্বোধন হয়েছে, আর এটার উচ্চতা হচ্ছে 97 মিটার। বাংলাদেশ থেকে এসে আসছে শুনে খুব খুশি হয়েছে। উনি বলতেছে যে এই ড্রেসগুলো ওনারা পরে এবং বাংলাদেশের প্রোডাক্ট খুব ভালো। তো যাই হোক, হোয়ার ইউ ফ্রম? Omsk. ও অমস্ক। Beside country. ইউরোপে? Yes, Russia. ও রাশিয়ান, রাশিয়া থেকে এসছে আর কি। তো ঠিক আছে, তো আমরা যাই, ভিতরে চলে এসেছি। West Siberia. ওকে, তো চলে আসলাম হচ্ছে গিয়ে অবজারভেশন যে ডেস্ক রয়েছে, যেটা থেকে পুরো শহরের ভিউ দেখা যায়। তো অবজারভেশন ডেস্কের এখানে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে বিল্ডিংটা করেছে। আর এই গ্লাসগুলো খুবই স্বচ্ছ। এই দেখুন বাইরের সাইড, যেখান থেকে আমরা উপর থেকে নিচ থেকে উপরে উঠলাম, ওই যে বাইরের সাইডে দেখা যাচ্ছে। আর এই উপরে যদি যাই তাহলে একটা কফি শপ আছে। তো আমরা আগে একটু নিচে ঘুরি, তারপর উপরে যাই। আর সোজা যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই যে দেখা যাচ্ছে খান সিতার, যেটা গত পর্বে আপনারা দেখেছিলেন, ওইখান থেকে আপনারা আবার এখানেও আসতে পারেন, কাছাকাছি। তো একদিনও কিন্তু কাভার করা যায়। ওই যে সোজা তাঁবুর মতো দেখা যাচ্ছে না, সাদা কালারের, ওইটা। এই জায়গাটাতে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রিত, অর্থাৎ বাইরে যত গরম বা ঠান্ডা যাই থাকুক না কেন, এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে। আর আমরা এখন সর্বোচ্চ যে উপরে দেখা যাচ্ছে ওখানে যাব। এটা হচ্ছে একদম সবচেয়ে বড় উপরের তলার। এখানে কিন্তু নিচে একটা কফি শপ আছে, চাইলে আপনারা কিছু কফিও এখানে ট্রাই করতে পারেন। এখানে একটা হাতের সিম্বল দেখা যাচ্ছে, এটা কেন এটা এখন জানাবে আমাদের। Alakan, which means careful hand, kind hand. Imprint of the right palm of the first president of Republic of Kazakhstan, Nursultan Nazarbayev. But it symbolizes the careful attitude of Kazakh people to the peace on our planet. The height of the composition is 97 meters, which marks 1997, the year of proclamation of new capital. And the basis for this composition is a sacred bowl, like a big cauldron, symbol of hospitality of Kazakh people. And it's decorated by gilded stripe in animal style. Animal style belongs to Saki style. Saks are the ancestors of Kazakh people. And also below we have a Kazakh national ornament called Khoshkarmuyuz in Kazakh language, which can be translated as sheep's horns. Okay. It's a symbol of material prosperity in Kazakhstan. In total, to make this composition, it took 2 kilograms of gold and 6 kilograms of silver. Usually, It's gold. yes, gold and silver. Usually, people put their hands and they make wishes. থ্যাংক ইউ। You're welcome. তো ওনারা যেটা বললো বুঝতে পারছি, আসলে ওদের ইংলিশটা বোঝানো কঠিন, কিছুটা কাজাক রাশিয়ান মিক্স আছে। এটা হচ্ছে ওনাদের প্রথম প্রেসিডেন্ট নূর সুলতান, ওনার হাতের ছাপ। উনি এখানে হাতের ছাপটা দিয়ে গিয়েছেন এবং সবাই এখানে বিশ্বাস করেন যে ওনার হাতের ছাপের সাথে মানে একত্রতা বোধ করার জন্য, এই দেশের শান্তির জন্য যারা এখানে হাত রাখবেন তারা এই দেশের শান্তির জন্য ওয়াদাবদ্ধ করবেন। এবং ওনাদের দেশের যে শান্তিপূর্ণ যে সিম্বলগুলো আছে এখানেও সেমগুলো দেওয়া।
এই দেখুন এখানে স্বর্ণ এবং রূপা দিয়ে সবগুলো তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা আসছিলেন তারা সাইন করে গিয়েছেন। এখানে নাম দেওয়া আছে কান্ট্রি অফ ইসলামিক, বিভিন্ন নাম আছে। ইংল্যান্ডের যারা যারা আসছিলেন তারা সাইন করে গেছেন আর কি। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এসে এখানে সাইন করে গেছেন এবং সাইন সহকারে যে দেখুন এখানে রাখা আছে, এটা উদ্বোধনের সময়। এখান থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের সঙ্গে আমাদের এক ভাই জয়েন করেছে, সে আসছে ইন্ডিয়া থেকে। তো বলতেছে চলেন আপনারা যেদিকে যাবেন আমরা একসাথে ঘুরবো। ট্যাক্সি ক্যাবে করে এখন যাবো হচ্ছে পরবর্তী যে জায়গা, সেটা হচ্ছে হযরত সুলতান মস্ক। মসজিদটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স চলে এসেছি আজকের দিনের সেকেন্ড প্লেসে, আর এটা হচ্ছে গিয়া আস্তানা শহরের দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ। এটার নাম হচ্ছে হযরত সুলতান মসজিদ। এটা নির্মাণ কাজ শেষ হয়েছিল 2010-এর দিকে। মসজিদের একসঙ্গে 10,000 মানুষ নামাজ পড়তে পারে। তো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি বা আপনাদের দেখানোর চেষ্টা করি। জানি না এটা ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা বা কত দূর পর্যন্ত দেখাতে পারবো জানি না। তো ভিউয়ার্স এখানকে একটু ঘুরে দেখলাম আর ভিতরের সাইডটাতে যাওয়া গেল না বলতে ভিডিওগ্রাফি করা যাচ্ছে না এখানে। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে পরবর্তী প্লেসে, আর পরবর্তী প্লেসটা হচ্ছে এই মসজিদটার ঠিক উল্টা পাশে। এই দেখুন সামনে লেখা আছে ন্যাশনাল মিউজিয়াম। এই ন্যাশনাল মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর। তার উল্টা পাশে হচ্ছে একটা পিরামিড। তো আমরা আসলে একসাথে 3-4টা জায়গা একই জায়গায় কভার করতে পারতেছি। তো আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামের দিকে যাই। তো চলুন ওইখানে কি আছে অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন আস্তানা শহরের রাস্তাঘাটগুলো কত বড়, এটা আসলে না দেখে বিশ্বাস করবেন না। অনেক প্রশস্ত রাস্তা, অনেক প্রশস্ত। আর এটা নাকি 2025 সালের মধ্যে ওরা দুবাই শহরের মতো বানাবে। অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই শহরে বর্তমানে, যার কারণে অনেকগুলো গাড়ির মধ্যে দেখবেন যে ময়লা লেগে আছে, কারণ অনেক কনস্ট্রাকশন কাজ চলছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি আছে। বাট আমাদের ঢাকার মতো না, তুলনামূলক একটু বেশি আর কি এই কাজাকিস্তানের হিসাবে। বাট এটা ভবিষ্যতের দুবাই এটা বলা যায়, এবং রাস্তাঘাটগুলো থেকে শুরু করে সব কিছু খুব প্ল্যানিং মতো হচ্ছে। তো আমরা মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি, আর মিউজিয়ামের পাশেই দেখুন একটা সুন্দর একটা স্থাপনা রয়েছে, আর পিছনে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আমরা চলে এসেছি মিউজিয়ামের সামনে। দেখুন অনেক বাচ্চা কাচ্চা মিউজিয়ামে ঢুকতেছে, তাদের স্কুল থেকে নিয়ে আসছে সম্ভবত। হ্যালো, হ্যাঁ গুড গুড। অনেক বাচ্চাগুলো অনেক কিউট, দেখুন হাঁসের বাচ্চা যেরকম একসাথে দল বেঁধে ঘুরে না, এরকম আর কি লাগতেছে। ইউ আর ফ্রম কাজাকিস্তান? তো ভিতরে ঢুকে পড়েছি, আর এখানে হচ্ছে ভিডিওগ্রাফি প্রথমে ভাবছিলাম এলাও না, প্রথমে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আবার জিজ্ঞেস করে ভালো মতো কনফার্ম হলাম, বললো যে এলাও। তো এখানে টিকিট প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে 1500 টেঙ্গি, বাংলাদেশি টাকা প্রায় কত 350 টাকা। এই যে দেখুন কাজাক মানুষের, যারা প্রাচীন মানুষ ছিল তাদের লাইফস্টাইল কেমন ছিল। দ্বিতীয় তলে আসছি, দেখুন কাজাক ঘোড়া এখানে সাজানো। ওই যে কাজাকিস্তানের লোকজন কিন্তু অনেক ঘোড়া লালন পালন করেন ওদের। আর এই পাশটাও যে বিভিন্ন ওদের রাজা বা মহাপুরুষ যারা আছে তাদের ছবি, এবং ছবির সামনে সব হিস্টোরি দেওয়া আছে। কাজাক ড্রেস পরা দেখুন। তো এই জায়গার যেটা আসছে এটা হলো অনেক কার্পেট এরিয়া, দেখুন অনেক সুন্দর সুন্দর কারুকার্য, সব ওদের ঐতিহ্যময় কার্পেট। এই মিউজিয়ামে যদি আসেন তাহলে কাজাকিস্তানের মানুষের ইতিহাস, এই দেশের ইতিহাস সব জানতে পারবেন, এবং বিভিন্ন জায়গায় লেখা আছে। ইংলিশেও লেখা আছে, কাজাক ভাষায় লেখা আছে, রাশিয়ান ভাষায় লেখা আছে। তাদের বীর পুরুষদের বিভিন্ন ইতিহাস এখানে আছে, তাদের ড্রেস, তাদের ব্যবহৃত জিনিস। এই দেখুন তাদের খেলোয়াড়বিদদের কোনো কিছু আছে, অনেক পুরাতন যারা ছিলেন। যে পাঁচটা, অর্থাৎ এই সেকশনটা হচ্ছে কাজাকিস্তানের যে ইতিহাসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, কবি, খেলোয়াড়, শিক্ষাবিদ বা আরও বীরপুরুষ যারা ছিলেন তাদের জিনিসপত্র এখানে রাখা আছে। কাজাকিস্তানের গ্রামীণ জীবনের মানুষের ঘর কেমন দেখুন ভিতরে, যে পাহাড়ি অঞ্চল। তো ভিউয়ার্স বের হয়ে পড়লাম, আর এটা অনেক বড় দেখুন। আসলে এটা কাভার করা সম্ভব নয়, প্রায় 3-4 তলা। আমরা মোটামুটি 50% দেখলাম, দেখে চলে আসলাম। আর সব জায়গায় ভিডিও করলে ভিডিও লেন্থ হবে প্রায় 2 ঘন্টা, তো আসলে সম্ভব না। তো এখন এখান থেকে বের হয়ে
ওই যে রাস্তার ওই পারে দেখছেন পিরামিড, ওইখানে যাব। তো ভিউয়ার্স, দুঃখজনক একটা ব্যাপার, আমরা এখন ভিতরে যেতে পারলাম না। মূলত আজকে এবং আগামীকাল এটা মেনটেন্যান্সের কারণে বন্ধ থাকবে, ওনারা এখানে লিখে রাখছে, আমরা তো জানতাম না। তো জাস্ট আমি আপনাদেরকে এই জায়গাটাও দেখালাম, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, ভিতরেও অনেক সুন্দর, যার ফলে আপনারা এখানে অবশ্যই আসবেন। তো ভিউয়ার্স, চলে এসেছি আজকের দিনের আরেকটি প্লেস, এটা হচ্ছে আইল্যান্ড। এই যে দেখুন আইল্যান্ড, ভিতরে অনেক সুন্দর, সুইমিং পুল, তারপরে অ্যাকোরিয়াম, আর অনেক সুন্দর একটা জিনিস, ভিতরে গেলে বুঝতে পারবেন। আর এই তাঁবু থেকে বা ওই মিউজিয়াম থেকে এখানে আসতে সময় লাগলো 25 মিনিট, ভাড়া পড়েছে 1300 টেঙ্গি, যা বাংলাদেশি টাকায় প্রায় 320-25 টাকার মতো। তো আর এখানে কিন্তু ফ্লায়ার আছে একটা, হ্যাঁ, যারা সিঙ্গাপুর গিয়েছেন কিংবা ম্যানিলাতে আমার ম্যানিলা ভিডিও দিয়ে দেখেছিলেন, বা অনেক দেশে এই ফ্লায়ারগুলো আছে, পুরো আস্তে আস্তে করে ঘুরে আসে, চাইলে এখানে ফ্লায়ার ঘুরতে পারেন। এবং এখানে শিশু পার্কও আছে বাইরে, কিন্তু অনেক শিশু পার্কের মতো আছে। তো আমরা এখন ভিতরে যাব, আর এটা হচ্ছে ভিতরের একটা অংশ। তো এখান থেকে আমরা টিকিট পারচেস করে নিলাম। এখানে কয়েক ধরনের প্যাকেজ রয়েছে, যেমন আমরা যদি শুধু অ্যাকোরিয়াম দেখি, সমুদ্রের নিচে যে মাছ বা অনেক সুন্দর সুন্দর জিনিস আরও দেখতে পাবো ওখানে, অ্যাকোরিয়ামটা দেখলে হচ্ছে 3800 টেঙ্গি। আর যদি এখানে আপনারা অ্যাকোরিয়াম দেখেন বা আরও অ্যাক্টিভিটিস করেন প্লাস সুইমিং করেন, সমুদ্রের মতো আছে, সেটা করলে 7500 টেঙ্গি, সেটা 4 ঘন্টা সুইমিং করতে পারবেন। আর এখানে চিড়িয়াখানা আছে, একটা মিনি চিড়িয়াখানা, যেটা বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে ওখানে, সেটা যদি শুধু সেটা করেন তাহলে 1600 টেঙ্গি। তো বিভিন্ন প্যাকেজ রয়েছে, আমরা জাস্ট অ্যাকোরিয়ামটা ঘুরে দেখব। শুরুতেই একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, জঙ্গলি ভাব ভিতরে। বেরিয়ে পড়লাম অ্যাকোরিয়ামটা থেকে, আর এই এক্সিট দিয়ে বের হওয়ার সময় অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম দেখতে পাবেন, সুভিনিয়ার কিনতে পারবেন। আসলে জিনিসগুলো একটু ইউনিক, বাট দাম কেমন জানি না, একটু ট্রাই করে দেখি এখানে কেমন দাম লেখা আছে। 3000 টেঙ্গি, অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় 700-800 টাকার মতো। এরকম আর অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এখন অনেক সুন্দর। চলে আসছি পরবর্তী প্লেসে। এই মুহূর্তে রয়েছে আস্তানা সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে কি আমরা যে আইল্যান্ডে ছিলাম, এইটা আগে দেখতে পেলেন, সেই জায়গা থেকে এই জায়গা খুবই কাছে, হেঁটে আসলে 10 মিনিট লাগে। আমরা যদিও ইয়ানডেক্সে করে আসছি, 150 টাকা লাগছে বাংলাদেশি টাকা, কারণ আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি। তো এই পার্কটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে যারা ঘোরাফেরা পছন্দ করেন, যারা পর্যটক, তাদের জন্য এটা খুবই একটা আদর্শ জায়গা। কারণ এই জায়গাতে বিকেল থেকে শুরু করে মাঝরাত, অর্থাৎ 11টা-12টা পর্যন্ত বলা যায়, অনেক লোকজন এখানে আসেন। তারা তাদের সময় কাটান, কেউ সাইকেলিং করেন, কেউ বসে থাকেন, গল্প করেন, আড্ডা মারেন, বাট অনেক সিকিউরিটি, এটা বলা যায়। তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি পার্কটা কেমন। দেখুন পার্কের ভিতরের সাইডটা
আজকে সকাল থেকে প্রায় 6টা জায়গা হয়ে গেল, এই জায়গা সহকারে ঘুরতেছি, কোনো ক্লান্ত নাই। কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে কিন্তু মানুষের ক্লান্ত লাগে না, এটা হয়তোবা জানেন। আর এটা যদি গরমের জায়গা হতো তাহলে 2-3টা জায়গা আর বেশি কাভার হয়তো করতে পারতাম না। আর এখানে কিন্তু পার্কের মাঝখানে একটা সুন্দর স্ট্রিট ফুডের রাস্তা রয়েছে, এখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। জায়গাটা অনেক ইউনিক টাইপের লাগতেছে। বাম পাশে দেখুন হাঁটার জায়গা আছে অনেক। এই সেন্ট্রাল পার্কে ঘিরে কিন্তু অনেক পর্যটকদের আনাগোনা, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে এখানে আসে, আড্ডা মারে, বসে থাকে। ভালো, জায়গাটা অনেক ভালো। তো ভিউয়ার্স, পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে একটু এক জায়গায় রেস্ট নিলাম এবং একটু খাওয়া দাওয়া করতে চাচ্ছিলাম, কারণ অনেকক্ষণ যাবত ঘুরতেছে, খাওয়া দাওয়ার কোনো খবর নেই। আমরা এই যে চিকেন সামসা বলে, সামসাও না এগুলা, একটা অনেক বড় একটা দেখুন। তো এইটা নিলাম, সাথে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আছে, এটা নিলাম। আর হচ্ছে গিয়ে কোক, এটা পার্কের মধ্যে নিলাম। 3 জন, যেহেতু আমার ইন্ডিয়ান ভাইটাও আছেন আমাদের সঙ্গে আজকে সারাদিন ঘুরতেছেন, তো 3 জনে মিলে এটা নিলাম। খরচ আছে 4800 টেঙ্গি, জনপ্রতি 300 টাকার বিনিময়ে এখানে খাওয়া দাওয়াটা শেষ করলাম। আরেকটা ইনফরমেশন দিই যেটা আপনাদের অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা গতকালকে যে আত্রাও ব্রিজে এসেছিলাম, সম্ভবত যারা আমার গত পর্বটা দেখেছিলেন তারা বলতে পারবেন, সেই ব্রিজের সাথেই হচ্ছে এই সেন্ট্রাল পার্ক। অর্থাৎ সেন্ট্রাল পার্ক আর ব্রিজটা লাগানো এবং পাশেই নদী, 3টা জায়গায় অলমোস্ট সেম প্লেসে। তো এগুলো আমরা হয়তো জানতাম না, এসে জানতেছি এবং আপনাদেরকে জানাচ্ছি। আপনারা খুব সহজে যেন প্ল্যানিং করতে পারেন, একসাথে কতগুলো জায়গা ঘোরা যায়। এই ব্রিজে রেখে কিন্তু রোলার কোস্টার বানাচ্ছে, ওই যে দেখুন ওই সামনে দেখতে পাচ্ছেন যে ওইটা রোলার কোস্টার। আবার এখানে যে সাম্পানের মতো আছে। এই পার্কের মধ্যে কিন্তু বিনোদনের অনেক কিছু আছে। আর এই বাম পাশে একটা লেক আছে, কিন্তু লেকের মতো। আবার মাঝখানে দেখুন একটা দ্বীপের মতো করেছে। এখানে পানি শুকিয়ে গেছে, বাট জায়গাটা কিন্তু চমৎকার। বর্ষাকালে একটু পানি হয়, এখন শীত মাত্র শেষ হলো, তো এর জন্য হয়তো বা পানি কমে গেছে। বাট এখানকার ভিউটা অনেক সুন্দর, বিকেলবেলা রাতের বেলা অনেক ভালো লাগে। এই যে এই পাশটা দেখুন, এই যে দেখুন সামনে পার্কের মধ্যে 2 জন লোক গান গাইতেছে। আসলে এটা জাস্ট ওরা বানিয়েছে সুন্দর। আমার কাছে আসলে এই পার্কটা সর্বোপরি ভালো লাগতেছে, কারণ অনেক গুছানো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো। তো আমার এই কাজাকিস্তানের সিরিজের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর বরাবর মতো আমি আসলে আমার এই ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আগামীকালকে ইনশাল্লাহ যাচ্ছি কাজাকিস্তান থেকে উজবেকিস্তান। কিভাবে কাজাকিস্তান থেকে উজবেকিস্তানে খুব সহজে যাওয়া যায় তার পরিপূর্ণ একটা ইনফরমেশন পাবো, ভিসা খরচ এবং প্লেন ভাড়া, এবং বাংলাদেশ থেকে কিভাবে উজবেকিস্তান ভ্রমণ করবেন তারও একটি পরিপূর্ণ তথ্য আমি দিব। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে বন্ধুরা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।